ভারতের সিদ্ধান্তের জন্য আটকে যাত্রীবাহী ট্রেন চলাচল, বাংলাদেশের ভূখণ্ডে দেশটির রেল চলাচল নিয়েও অগ্রগতি নেই। ইন্ডিয়ার সাথে যে আমাদের ট্রেন যোগাযোগ সেটা আর এখনো চালু হয়নি। এই মুহূর্তে আমরা বাংলাদেশ রেলওয়ের কাছে ভারতীয় কোনো মাধ্যম থেকে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে নাই। রাষ্ট্র সংস্কারে গঠিত 5টি কমিশনের পূর্ণাঙ্গ তালিকা করে গ্যাজেট, বিশেষজ্ঞদের পাশাপাশি রাখা হয়েছে শিক্ষার্থী প্রতিনিধি। ইউরোপ আমেরিকার বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানি কমার প্রভাব, প্রতিদ্বন্দ্বীদের বাজার সম্প্রসারণ শঙ্কায় প্রবাসীরা। নাসরাল্লাহর উত্তরসূরিকে টার্গেট করে বৈরুতে ফের হামলা, ইরানের পরমাণু কেন্দ্রে হামলা না করার আহ্বান বাইডেনের। স্বাগত এখন সকালে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শরীফ রওশন। বাংলাদেশ ভারত যাত্রীবাহী ট্রেন চলাচল ঠিক কবে নাগাদ শুরু হবে সেটি জানে না কেউই। তাতে বিপাকে পড়েছেন দুই দেশের ট্রেন যাত্রীরা। বাংলাদেশ রেলওয়ে বলছে তারা প্রস্তুত রয়েছে, তবে চলাচল আটকে আছে ভারতের সিদ্ধান্তের জন্যই। সে সাথে বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচলের বিষয়টিরও কোনো অগ্রগতি নেই। বিস্তারিত জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। বন্ধুত্বের বাহন বন্ধন, মৈত্রী ও মিতালি এক্সপ্রেস, প্রতিবেশীর আমন্ত্রণ, জরুরি সেবা কিংবা বাণিজ্য, বাংলাদেশ ও ভারতের যাত্রীদের জন্য ছিল যাতায়াতের সহজ মাধ্যম। মধ্য জুলাইয়ে যখন টালমাটাল দেশ, তখন বন্ধ হয়ে যায় দুই দেশের মধ্যে সব ধরনের ট্রেন চলাচল। রাজনৈতিক পট পরিবর্তনের পর রেল যোগাযোগ স্বাভাবিক হলেও আটকে যায় আন্তদেশীয় ট্রেন চলাচল। অগ্রিম টিকিটের যাত্রীরা ইতোমধ্যে যাত্রা বাতিল করেছেন, তবে টিকিট বিক্রি না হলেও আগাম টিকিটের টাকা ফেরত দিতে কমলাপুরে খোলা রয়েছে কাউন্টার। মৈত্রী মিতালি ট্রেন দুটাই বন্ধ আছে, চলাচল করতেছে না। আর যারা অগ্রিম টিকিট যাদের নেওয়া ছিল ওগুলা ফেরত আসলে আমরা ওগুলা ফেরত দিচ্ছি। শহরতলি স্টেশনের পাশে গ্যারেজে দেখা মিলল মিতালি এক্সপ্রেসের। দীর্ঘ সময় বসে থাকায় যাত্রীদের জায়গা দখলে নিয়েছে মাকড়সা। মিতালি এক্সপ্রেস যাত্রীবাহী এই ট্রেনটি বাংলাদেশের সীমানা অতিক্রম করে সপ্তাহে কয়েকবারই যাত্রী নিয়ে ভারতের নিউ জলপাইগুড়ি পর্যন্ত যায়। তবে গত 2 মাসের বেশি সময় ধরে এটি যাত্রী পরিবহন তো করছেই না, বরং এভাবেই পরিষ্কার পরিচ্ছন্নতার যে গ্যারেজ রয়েছে সেখানে ঠায় দাঁড়িয়ে আছে। তাতে জরুরি প্রয়োজনে কিংবা চিকিৎসা সেবায় যারা বাংলাদেশ ভারতে যাতায়াত করেন তারা যেমন বিপাকে পড়েছেন, তেমনি আর্থিক ক্ষতি হচ্ছে বাংলাদেশ রেলওয়েরও। যাত্রীদের জিজ্ঞাসা, কবে চালু হবে বাংলাদেশ ভারত রেল চলাচল? আন্তনগর মিতালি, আন্তনগর মৈত্রী এক্সপ্রেস ট্রেন, সেই ট্রেনগুলো আপনার বন্ধ হয়ে যায় চলাচল। এরপর যখন আবার ট্রেন চলাচল স্বাভাবিক হয়, তো ইন্ডিয়ার সাথে যে আমাদের ট্রেন যোগাযোগ সেটা আর এখনও চালু হয়নি। ইন্ডিয়াতে চিঠি লেখা হয়েছে আমাদের, ওরা অর্থাৎ যখন আবার চলাচল শুরু হবে আমরা আপনাদের মাধ্যমে সকল সমাজ যাত্রী সাধারণকে সেটা অবগত করব। অর্থাৎ প্রতিদিনই আপনার অনেক যাত্রীরা আসছেন, সমাজের যাত্রী সাধারণ, ওরা কাউন্টারে এসে ফেরত যাচ্ছেন, কারণ ওরা তো অনেকেই জানেন না যে ট্রেন চলাচল বন্ধ। আমাদের বাংলাদেশ রেলের পক্ষ থেকে ইন্ডিয়াকে জানানো হয়েছে, আমাদের পক্ষ থেকে কোনো সমস্যা নেই বা নিরাপত্তার বিষয়গুলো সমস্ত প্রস্তুতি আমাদের রয়েছে। রেলওয়ে মহাপরিচালক জানালেন, বাংলাদেশের পক্ষ থেকে দুই দেশের রেল চলাচলে কোনো বাধা নেই। ভারতের সিদ্ধান্ত জানানোর অপেক্ষায় আটকে আছে চলাচল। তবে যাত্রীবাহী ট্রেন চলাচলটা এখন আপাতত বন্ধ আছে। এটি কিভাবে কি হবে না হবে এই ধরনের একটা বিষয় আমাদের পক্ষ থেকে মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছিল। মন্ত্রণালয় আবার আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করে। এর পরবর্তীতে ভারত থেকে ওইভাবে কোনো রিপ্লাই বা অগ্রগতি এই মুহূর্তে আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি বা আমরা জানি না। কয়েক মাস আগে তুমুল আলোচনায় থাকা বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের রেল চলাচল বা ট্রানজিট সুবিধার বিষয়েও কথা বলেন রেলওয়ের এই শীর্ষকর্তা। এমইউ এর ব্যাপারে পরবর্তীতে কোনো অগ্রগতি এই মুহূর্তে আমরা
বাংলাদেশ রেলওয়ের কাছে ভারতীয় কোনো মাধ্যম থেকে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে নাই। রেলওয়ের সূত্র বলছে, আন্তদেশীয় ট্রেন চলাচলের বিষয়ে ভারত থেকে একটি পর্যবেক্ষক দল শিগগিরই আসতে পারে বাংলাদেশ সফরে। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। রাষ্ট্র সংস্কারে গঠিত 6টি কমিশনের মধ্যে 5টির পূর্ণাঙ্গ তালিকা দিয়ে গ্যাজেট প্রকাশ করেছে সরকার। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার অনুমোদন ক্রমে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই গ্যাজেট প্রকাশ করা হয়। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদারের সঙ্গে সদস্য হিসেবে আছেন স্থানীয় সরকার ও নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, নির্বাচন কমিশনের সাবেক অতিরিক্ত সচিব সহ 7 জন। সফররাজ হোসেনের নেতৃত্বে পুলিশ সংস্কার কমিশনে থাকছেন আবু মমতাজ সাদউদ্দিন আহমেদ, মোহাম্মদ ইকবাল সহ আরও 6 সদস্য। বিচার বিভাগ কমিশনের প্রধান শাহ আবু নাইম মমিনুর রহমানের সঙ্গে সদস্য করা হয়েছে 2 বিচারপতি সহ আইন ও বিচার অঙ্গনের বিশিষ্টজনদের। দুর্নীতি দমন কমিশনের প্রধান ডক্টর ইফতেখারুজ্জামানের সঙ্গে সদস্য হিসেবে আছেন মাসুদ আহমেদ, অধ্যাপক মোবাশ্বের মোমেন সহ 7 সদস্য। জনপ্রশাসনের প্রধান থাকছেন আব্দুল মুঈদ চৌধুরী, ডক্টর মোহাম্মদ তারেক, ডক্টর মোহাম্মদ আইয়ুব মিয়া সহ 7 জন। প্রত্যেক কমিশনে 1 জন করে শিক্ষার্থীর প্রতিনিধিও রাখা হয়েছে, তবে তাদের নাম এখনও চূড়ান্ত করা হয়নি। সাবেক খাদ্যমন্ত্রী ও নওগাঁ 1 আসনের সাবেক সংসদ সদস্য সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। আজ আদালতে তোলা হতে পারে তাকে। বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছে ডিবি। তবে তাকে কোন মামলায় গ্রেফতার করা হয়েছে তা এখনও জানা যায়নি। 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাওয়ার পর দায়ের করা একাধিক মামলায় সাধন মজুমদারকে আসামি করা হয়। নওগাঁ 1 আসন থেকে টানা 4 বার সংসদ সদস্য হন সাধন মজুমদার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর খাদ্যমন্ত্রীর দায়িত্ব পান তিনি। ইউরোপ আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমায় বাজারে প্রভাব পড়তে শুরু করেছে। বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে অন্যান্য বছরের তুলনায় এবার শীতকালীন পণ্য অনেকটাই কম। বিপরীতে বাজার সম্প্রসারণ করছে ভারত, চীন এবং ভিয়েতনামের মতো প্রতিদ্বন্দ্বী দেশগুলো। প্রবাসী বাংলাদেশিরা বলছেন, এইভাবে চলতে থাকলে আধিপত্য কমবে মেড ইন বাংলাদেশ পোশাকের। কানাডা থেকে আরও জানাচ্ছেন সৈয়দ ইফতেখার। তুলনামূলক কম দামে ভালো পণ্য, এই সুনামেই ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডার বাজারে বাড়তে থাকে বাংলাদেশের তৈরি পোশাকের কদর। তবে এই অগ্রযাত্রায় এবার লেগেছে ভাটার টান। বর্তমানে মেড ইন বাংলাদেশের শীতকালীন পোশাকে ভরপুর থাকার কথা থাকলেও কানাডার বিখ্যাত সব ব্র্যান্ড শপের তাকে শোভা পাচ্ছে অন্যান্য দেশের তৈরি জামা কাপড়। ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের পরিসংখ্যান কার্যালয় ইউরোস্টেট ও ইউএস ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের তথ্য বলছে, আশঙ্কাজনক হারে কমেছে বাংলাদেশি তৈরি পোশাকের যোগান। চাহিদা মোতাবেক যোগান দেওয়া যাচ্ছে না বলছে কানাডা ওয়ালমার্ট। ইউরোপ আমেরিকা মিলিয়ে 15% বেশি কমেছে রফতানি। তবে মাঠ পর্যায়ে বাজার ঘুরে দেখা গেছে এর প্রভাব আরও বেশি। শূন্যস্থানে জেঁকে বসেছে ভারত, চীন, ভিয়েতনামের মতো দেশগুলোর পণ্য। ক্রয়াদেশ পেতে পাইপলাইনে তুরস্ক, ইন্দোনেশিয়ার মতো কিছু দেশ, যা হতাশার বলছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমানে কম সংখ্যক মেড ইন বাংলাদেশ যে পণ্যগুলো মিলছে, যোগানহীনতায় দামও এখন বাড়িয়ে দিয়েছে বিক্রেতা প্রতিষ্ঠানগুলো। দাম অনেকটা বেশি হলেও অনেক সময় আমরা কেনার চেষ্টা করি, যেহেতু আমাদের বাংলাদেশ থেকে আসা। বলতে গেলে অনেক ডিফারেন্স, অনেক, কিন্তু ভ্যারাইটিস অনেক আছে। আর প্রাউড ফিল হয়েছে বাংলাদেশি পণ্য এখানে দেখতে পারি। গবেষণা প্রতিষ্ঠানগুলোর তথ্য বলছে, গেল বছরের একই সময়ের তুলনায় এই বছরে এসে $100 কোটি বেশি কমেছে আয়। এই ধারা অব্যাহত থাকলে বছর শেষে কেবল আগস্ট থেকে ডিসেম্বরে লাভের অঙ্ক আরও কমে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে আসার কথা হলো, সেপ্টেম্বরে বিশ্বের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে রেমিটেন্স গেছে 50 বছরের মধ্যে তৃতীয় সর্বোচ্চ। প্রবাসী বাংলাদেশিরা সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছেন কষ্টার্জিত অর্থ দেশের উন্নয়নে পাঠাতে। তাদের চাওয়া, প্রয়োজনে বড় আমদানিকারক দেশগুলোর সঙ্গে কথা বলুক ঢাকা। বাজারে বাংলাদেশি পণ্যের যোগান কমেছে আশঙ্কাজনক হারে। এভাবে চলতে থাকলে ভারত, চীন সহ অন্যান্য দেশ যেভাবে বাজার দখল করবে, তাতে এই বাজার হারানোর শঙ্কাও তৈরি হবে বলে মনে করছেন ব্যবসায়ী এবং প্রবাসী বাংলাদেশিরা। আর এই জন্য কার্যকরী উদ্যোগ এখনই নেওয়ার পরামর্শ তাদের। সৈয়দ ইফতেখার, এখন,
কানাডা। লেবাননের বৈরুতে বিমানবন্দরের কাছে শক্তিশালী রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটির দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর হামলায় 24 ঘন্টায় প্রাণ গেছে 37 জনের। ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম বলছে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর উত্তরসূরি হাসেম সাফেদানিকে টার্গেট করেছিল আইডিএফ। এদিকে পাল্টা হামলা চালাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। মধ্যপ্রাচ্যে সংঘাত বাড়ার আশঙ্কায় ইরানের জ্বালানি বা অবকাঠামো খাতে ইসরায়েলকে হামলা না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এদিকে মধ্যপ্রাচ্য সংঘাতে বিশ্ববাজারে 5% বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। বিস্তারিত জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। রাতভর থেমে থেমে ভয়াবহ বিস্ফোরণ। লেবাননের দক্ষিণাঞ্চলে রাজধানী বৈরুতে বিমানবন্দরের কাছে শুক্রবার রাতে রকেট হামলা চালিয়েছে ইসরায়েল। এর আগেই দক্ষিণাঞ্চলের 20টিরও বেশি শহর থেকে স্থানীয়দের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেয় আইডিএফ। শুক্রবার ইসরায়েলি বিভিন্ন গণমাধ্যম দাবি করে, বৈরুতের দক্ষিণাঞ্চলে দাহিয়েতে শুক্রবার এই হামলার লক্ষ্য ছিল হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর স্থলাভিষিক্ত হওয়ার সম্ভাবনা থাকা হাশেম সাফেদানিকে হত্যা করা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, ইসরায়েলি সামরিক বাহিনীর অভিযানে বাড়ছে হতাহতের সংখ্যা। এদিকে হামলার তীব্রতা বাড়াচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলের দাবি, শুক্রবার বিভিন্ন স্থাপনা, অস্ত্রের গুদাম লক্ষ্য করে ছোড়া অন্তত 200 লক্ষ্যবস্তু ভূপাতিত করেছে আইডিএফ। আইডিএফের দাবি, হিজবুল্লাহর প্রধান কার্যালয়ে হামলা করেছে তারা। মধ্যপ্রাচ্যের এমন সংকটময় পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইসরায়েলকে বলা হয়েছে ইরানের জ্বালানি কেন্দ্র বা অবকাঠামো খাতে কোনো ধরনের হামলা না করতে। হাসান নাসরাল্লাহকে হত্যার পর ইরান ইসরায়েল অভিমুখী ক্ষেপণাস্ত্র ছুড়লে নতুন করে শুরু হয় দুই দেশের ছায়াযুদ্ধ। তবে বাইডেনের আশ্বাস, মধ্যপ্রাচ্য যাবে না অনিবার্য যুদ্ধের দিকে। এদিকে চলমান সংঘাতেই বিশ্ববাজারে 5% বেড়ে গেছে অপরিশোধিত জ্বালানি তেলের দর। ঈশিতা ব্রহ্ম, এখন বিশ্ব। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বয়স পেরিয়েছে 1 যুগ। তবে গবেষণা নির্ভর কার্যক্রমে এখনও পিছিয়ে বিশ্ববিদ্যালয়টি। গবেষণার জন্য নেই ভালো পরিবেশ, অবকাঠামো, গবেষণার সামগ্রী এবং প্রয়োজনীয় বরাদ্দ। শিক্ষকরা বলছেন, বিগত বছরগুলোতে রাজনৈতিক বিবেচনায় ভিসি নিয়োগের কারণে গবেষণার পরিবর্তে এখানে রাজনৈতিক চর্চাকেই বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, যার কারণে পিছিয়ে পড়েছে গবেষণা। মাহমুদুন নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফেরদৌস সোহাগ। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগার এটি। এই রুমটির আয়তন 20 ফিট বাই 20 ফিট। এই রুমের মধ্যে কিছু যন্ত্রপাতি গাদাগাদি করে রাখা হয়েছে। কিছু যন্ত্রপাতি আছে যেগুলোর উপরে ধুলোর স্তর জমে আছে। কিছু যন্ত্রপাতি আছে যেগুলো বেশ কয়েক বছর আগে কেনা হয়েছিল, জায়গার অভাবে রাখার জায়গা না থাকার কারণে সেগুলো খোলাই হয়নি এখন পর্যন্ত। আর এতে করে কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে গবেষণা কার্যক্রম তা স্থবির হয়ে পড়েছে। এই একটিমাত্র রুমের মধ্যেই সব যন্ত্রপাতি রাখা। এই পরিস্থিতির মধ্যে চলছে বরিশাল বিশ্ববিদ্যালয়। কীর্তনখোলা নদীর পূর্ব পারে কর্ণকাঠিতে 2012 সালে প্রতিষ্ঠিত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়। দেখতে দেখতে পেরিয়েছে 1 যুগ। সময়টা খুব একটা বেশি না হলেও প্রতি বছর বাড়ছে এই বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা। তবে গত 1 যুগে এই বিশ্ববিদ্যালয় উল্লেখ করার মতো নেই কোনো উদ্ভাবন। এ অবস্থার জন্য রাজনৈতিক কারণকে দায়ী করেছেন শিক্ষকরা। তারা বলছেন, বিশ্ববিদ্যালয় চালুর পর থেকেই রাজনৈতিক বিবেচনায় ভিসি নিয়োগ করায় গবেষণার পরিবর্তে রাজনৈতিক চর্চা প্রাধান্য পেয়েছে বেশি। লেজুর ভিত্তিক রাজনীতির কারণে শিক্ষকরাও ঠিক রাজনীতি সংস্কৃতি নিয়েই এগিয়ে যেতে চায়। এক্ষেত্রে গবেষণায় পর্যাপ্ত ফোকাসিং কোনো তাদের থাকে না। বরিশাল বিশ্ববিদ্যালয়ে পদার্থ বিজ্ঞান বিভাগে শিক্ষক সংখ্যা মাত্র 10। এর মধ্যে 5 জন শিক্ষকই রয়েছেন শিক্ষা ছুটিতে কর্মরত, বাকি 5 জন পড়াচ্ছেন 6টি ব্যাচ। একই অবস্থা অন্য বিভাগগুলোরও। রয়েছে চরম শিক্ষক সংকট, আছে শ্রেণীকক্ষের সংকটও। এখানে পাঠদানের জন্য ভবন মাত্র একটি। কখনো কখনো ক্লাসরুমের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় শিক্ষার্থীদের। এসব কারণে এগুতে পারেনি গবেষণা কার্যক্রম। পাঠদান এবং গবেষণার জন্য যে পাঠটা আর কি, সেই ধরনের লজিস্টিক সাপোর্ট, সেই ধরনের ফান্ড, সেই ধরনের আমাদের যে একটা মানে গবেষণা করার জন্য যে ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার, সেগুলো আসলে খুবই অপ্রতুল।
বরিশাল বিশ্ববিদ্যালয়ে সবগুলো বিভাগে এখনও নেই গবেষণাগার। বিজ্ঞান বিভাগে গবেষণাগার থাকলেও নেই পর্যাপ্ত উপকরণ। এছাড়া শিক্ষকদের জন্য একটি গবেষণাগার থাকলেও তা একটি রুমের মধ্যেই সীমাবদ্ধ, যেখানে শুধুমাত্র একটি পরিচালকের পদ থাকলেও নেই অন্য কোনো কর্মচারী। এ কারণে থমকে আছে শিক্ষকদের গবেষণা। আমাদের টিচার যারা আছে তাদের আন্তরিকতার অভাব নেই। এই সীমিত ইসের ভিতরে তারা রিসার্চের জন্য চেষ্টা করতেছে, কিন্তু আমাদের যদি উপযুক্ত পরিবেশ আমরা পেতাম, আমাদের কাছ থেকে আমার মনে হয় যে জাতি আরও বেশি উপকৃত হতো। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে গবেষণার জন্য নেই পর্যাপ্ত অর্থ বরাদ্দ, যা পাওয়া যায় তা অতি সামান্য। একই সাথে প্রয়োজন অবকাঠামোগত উন্নয়ন এবং গবেষণা বান্ধব পরিবেশ তৈরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আইসিটি মন্ত্রণালয়ে আমরা বারবার নক করছি, যাতে করে শিক্ষকদের গবেষণাটা আমরা পর্যাপ্ত আকারে করতে পারি। সেই জন্য সেই বরাদ্দ এবং সেই লক্ষ্যে তাদের সহযোগিতা আমরা চেয়েছি। তারা হয়তো এই বিষয়ে নজর দিবেন এবং আমরা পর্যাপ্ত সুযোগ সুবিধা পাব। বরিশাল বিশ্ববিদ্যালয়ে 400 জন শিক্ষার্থী দিয়ে প্রথম ব্যাচে ভর্তি কার্যক্রম শুরু হলেও বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা 9300 জন, আর 25টি বিভাগে শিক্ষক রয়েছে মাত্র 210 জন। ফিরদাউস সোহাগ, এখন, বরিশাল। প্রাকৃতিক দুর্যোগ ও বন্যপ্রাণী কমায় ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। বন্যপ্রাণী হত্যা বন্ধ করা না হলে আরও নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা পরিবেশবিদদের। যে কোনো প্রাণী পরিবেশের জন্য উপকারী, আমরা কোনোভাবেই যেন এদেরকে হত্যা না করি। যে সাপগুলো আসলে পরিবেশের জন্য ভালো এবং পরিবেশের জন্য উপকারী, যেটিকে আমাদের ইকোসিস্টেমকে ব্যালেন্স করে রাখে। জনগণ বা কৃষক ভাইরা যদি আর একটু সচেতন হয়, আমাদের পরামর্শ মতো যদি তারা জমিতে এই কাজগুলি করেন, তাহলে আমাদের প্রকৃতির যে এই ছোটোখাটো যে প্রবলেমগুলি আছে সেটা হয়তো অনেকটা ওভারকাম করা সম্ভব হবে। ধানের উৎপাদন থেকে নেত্রকোনার অর্থনীতিতে আসে বড় যোগান। সম্প্রতি প্রাকৃতিক দুর্যোগ ও বন্যপ্রাণী কমায় ফসল উৎপাদনে ব্যাহত হচ্ছে। পরিবেশবিদরা বলছেন, বন্যপ্রাণী হত্যা বন্ধ করা না গেলে এর নেতিবাচক প্রভাব পড়বে পরিবেশ ও কৃষির ওপর। আরও জানাচ্ছেন রিফাত আহমেদ রাসেল। পাহাড়, নদী আর হাওর বিস্তৃত জেলা নেত্রকোনা। এখানকার কৃষকরা বছরে ধান বিক্রি করেই আয় করেন প্রায় 5,500 কোটি টাকা। দীর্ঘদিন ধরেই উর্বর মাটি আর অনুকূল পরিবেশে ধান উৎপাদনে এগিয়ে রয়েছে এই জেলা। তবে গত কয়েক বছরে পাহাড়ি সীমান্তবর্তী এসব এলাকায় বন উজাড়ের প্রভাবে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরাসহ নানা প্রাকৃতিক দুর্যোগ আর বন্যপ্রাণীর হত্যার প্রভাব পড়েছে কৃষি অর্থনীতিতে। পাহাড়ি এই অঞ্চলে বনভূমি ধ্বংস করে আবাসস্থল তৈরি করায় একদিকে যেমন কমছে বন্যপ্রাণী, তেমনি দিন দিন কমছে বনভূমির পরিমাণ। গত 20 বছরে এই অঞ্চল থেকে বিলুপ্ত হয়েছে প্রায় 1/2 বন্যপ্রাণী, যার প্রভাব পড়ছে কৃষিসহ স্থানীয় পরিবেশের উপর। সাম্প্রতিক কলমাকান্দা উপজেলার পাঁচগাঁও সীমান্তে ধান খেতে প্রায় 20 ফুট লম্বা একটি অজগর সাপ আশ্রয় নেয়। পরে স্থানীয়রা অজগরটিকে ধরে দা দিয়ে টুকরো টুকরো করে হত্যা করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। আমাদের এলাকায় রাসেল ভাইপার নাই, মনে করেন যে কোনো সাপ দেখলে মাইরারে বলতেছে রাসেল ভাইপার মারতেছে। কৃষিতে তো প্রভাব পড়বে, যেহেতু উপকারী জিনিস আমরা চিনি না, তার কারণে হয়তো প্রভাব তো অনেক পড়ছে, আরও পড়বো এরকম আশঙ্কা তো আছেই। কোনো একটা ক্যাম্পেইন হইতো, জিনিসগুলো চিনাইতো, তাইলে হয়তো বা আমাদের প্রাকৃতিক সম্পদ নষ্ট হইল নইলে। স্থানীয়রা বলছেন, পাহাড়ে আগে বিভিন্ন প্রজাতির সাপ ও বন্যপ্রাণীর দেখা মিললেও এখন তা অনেক কম। এর বড় কারণ বন উজাড় ও বন্যপ্রাণীর হত্যার প্রবণতা। পরিবেশ সংশ্লিষ্টরা বলছেন, বন্যপ্রাণী হত্যা বন্ধ করা না গেলে এর প্রভাব পড়বে পরিবেশ ও কৃষির উপর। সাপ নাই, খাইতে পারে না, পোকামাকড় ধরতে পারে না, পোকামাকড়ের কৃষির উপরে মনে করে যায় আক্রমণ করে। খরচ খালি বাড়তি আছে, সার বীজ বেশি লাগতেছে। খেতে ইঁদুরের বীজ দিতে হয়েছে না, পোকামাকড়ের বীজ দিতে হয়েছে না,
এখন ইঁদুরের বীজ দিতে হয়, পোকামাকড়ের বীজ দিতে হয়। সবার কাছে আমাদের মেসেজ থাকবে যে যে কোনো প্রাণী পরিবেশের জন্য উপকারী, আমরা কোনোভাবেই যেন এদেরকে হত্যা না করি। যে সাপগুলো আসলে পরিবেশের জন্য ভালো এবং পরিবেশের জন্য উপকারী, যেটিকে আমাদের ইকোসিস্টেমকে ব্যালেন্স করে রাখে, কিন্তু সেই সাপগুলোকে মেরে ফেলছে। এতে আমাদের পরবর্তীতে আগামী দিনগুলোতে আমাদের এক ধরনের সংকট তৈরি হবে পরিবেশগত। কৃষি বিভাগ বলছে পরিবেশ বিপর্যয় ঠেকাতে বালাইনাশকের পরিবর্তে প্রাকৃতিক ফাঁদ ব্যবহারে উদ্বুদ্ধ করা হচ্ছে। এছাড়া উপকারী প্রাণী হত্যা বন্ধেও সবাইকে সচেতন করা হচ্ছে। তুলনামূলকভাবে কিছুটা হলেও আপনার প্রিজার্ভেশন বা তাদের যে বংশবৃদ্ধি সেগুলি বাড়তেছে। তা আমরা আশা করি যে জনগণ বা কৃষক ভাইরা যদি আর একটু সচেতন হয়, আমাদের পরামর্শ মতো যদি তারা জমিতে এই কাজগুলি করেন, তাহলে আমাদের প্রকৃতির যে এই ছোটোখাটো যে প্রবলেমগুলি আছে সেটা হয়তো অনেকটা ওভারকাম করা সম্ভব হবে আর কি। নেত্রকোনার সীমান্তবর্তী দুই উপজেলা দুর্গাপুর ও কলমাকান্দায় প্রায় 40 কিলোমিটার পাহাড়ি বনভূমি রয়েছে, যেখানে প্রাকৃতিক গাছ কমেছে বন্যপ্রাণীর আবাসস্থল। গেল 3 মাসে এ অঞ্চলে অন্তত 10টির বেশি অজগর ও কয়েক শতাধিক সরীসৃপ জাতীয় প্রাণী হত্যার শিকার হয়েছে। রিফাত আহমেদ রাসেল, এখন নেত্রকোনা। বরগুনার পাথরঘাটায় চরম আকার ধারণ করেছে বিদ্যুৎ বিভ্রাট। লোডশেডিং ও লো ভোল্টেজের ফলে বরফ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষ। সমস্যা সমাধানে প্রয়োজনে গ্রিড উপকেন্দ্র স্থাপনের কথা জানায় পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। জিয়াদ মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। মৎস্য আহরণ থেকে শুরু করে সংরক্ষণ ও বিপণনের জন্য গুরুত্বপূর্ণ উপাদান বরফ। ইলিশ সহ সামুদ্রিক মাছের জন্য প্রসিদ্ধ বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে প্রতিদিন প্রয়োজন হয় 30 থেকে 60 কেজি ওজনের কয়েক হাজার ক্যান বরফ। তবে সম্প্রতি বিদ্যুৎ সমস্যা প্রকট হওয়ায় ব্যাহত হচ্ছে এখানকার বরফ উৎপাদন। এতে নষ্ট হচ্ছে মাছ। ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন জেলেরাও। বছরে লোকসান হচ্ছে কোটি কোটি টাকা। কারেন্ট না থাকায় বরফ পাওয়া যায় না, আর বরফ না পাওয়া যায় আপনার মাছ বরফ দিতে পারি না, মাছ নষ্ট হয়ে যায়। ঘন্টা বাই ঘন্টায় আজ কয়লে কাল কয় না, এরকম 2-3 দিন একসাথে কারেন্ট ছিল না থাকার কারণে এ জায়গায় বরফের দাম বাড়তি অনেক সময় এবং মাছের দামও বাড়তি। সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাওয়ার কায়দা ট্রলারের ব্যবসা। কোনো মালিক এখন আর ব্যবসা করতে পারতেছে না, লস। পাথরঘাটায় 22টি বরফকল থাকলেও বিদ্যুৎ সমস্যায় উৎপাদন চালু আছে 15টিতে। এমন অবস্থায় সিন্ডিকেট করে বরফের দাম বৃদ্ধির অভিযোগও উঠেছে। লোডশেডিং যখনই দেয়, ওভার দেখা যায় যে বিদ্যুৎটা মাত্র আসার পরে ওনারা কন্টিনিউ না করার আগেই যে ভোল্টেজটা আসে তাতে দেখা যায় মোটরগুলো পড়ে যায়। আগে 120 টাকা বরফ থেকে হয়তো 150 টাকা বিক্রি করছে, কিন্তু এবছর অবরোধের সময় 170 টাকা তারা রেট করে বিক্রি করছে। এখনও ছিল, তার লাস্টে টিউনো স্যারে বলার পরে 150 টাকা এখন বিক্রি করে। তবে আসলেই এটা জেলেদের খুব ক্ষতি। এছাড়া বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তির শিকার পাথরঘাটার কয়েক লাখ মানুষ। শিক্ষার্থী থেকে শুরু করে হাসপাতালের রোগী সবাই বিপাকে। যে বিদ্যুৎ যখন থাকে না তখন তো আর অনেক দুর্ভোগে পড়তে হয় আমাদের, যেমন আমরা পড়ালেখা ভালোভাবে করতে পারি না। সন্ধ্যা থেকে যদি 8টা পর্যন্ত বা 10টা পর্যন্ত যদি কারেন্ট না থাকে তাই বাচ্চারা কিভাবে লেখাপড়া করবে? বলতেছে আপনার কোনো ফ্যান 2টা পুড়ে গেছে আমার, আর লোডশেডিং তো অনেকক্ষণ থাকে। এরপর বিশেষ করে বিদ্যুৎ তো সহজে পাওয়া যায় না, একটু বাতাস বা একটু বন্যার ভাব হইলে বিদ্যুৎ চলে যায়। বিদ্যুৎ কিছুক্ষণ থাকে, কিছুক্ষণ থাকে না, তারপরে রোগী ঘামাই যায় এবং অসুস্থ হয়ে পড়ে। গ্রিড উপকেন্দ্র না থাকা ও পাশের জেলা পিরোজপুর থেকে বিদ্যুৎ সরবরাহ করায় এমন অবস্থা বলে দাবি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের। তবে আশ্বাস দিলেন দ্রুত সংকট সমাধানের। বরগুনা গ্রিড থেকে আর একটা 33 লাইন মাঝের চর হয়ে টাওয়ার হয়ে আমরা আলাদা 33 লাইনের জন্য একটা ডিজাইন করছি। এটা প্রাথমিক অবস্থায় আছে, হয়তো এটা যদি কাজ শুরু হয় আফটার 3-4 বছরে শেষ হবে। পাথরঘাটা একবারে ইন্ডিং প্রান্তে এবং এদিকে কোনো গ্রিড নাই, এই জন্য দ্রুত গ্রিডের ব্যবস্থা করা। জেলায় বিদ্যুতের মোট চাহিদা 64 মেগাওয়াট, যার মধ্যে পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতি পাথরঘাটায় সরবরাহ করে 11.5 মেগাওয়াট বিদ্যুৎ। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। বরিশালে মৌসুমে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ মাছ, তবে সরবরাহ আগের তুলনায় কিছুটা বাড়লেও দাম রয়েছে বেশ চড়া। এদিকে বৈরিতা যেন পিছুই ছাড়ছে না উপকূলে।
উত্তাল বঙ্গোপসাগর বন্দরেও চলছে সতর্কতা, ব্যাহত হচ্ছে ইলিশ শিকার। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল পোর্ট রোড থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান এবং বরগুনার বিষখালী নদীর পাড় থেকে যুক্ত হচ্ছেন জিহাদ মাহমুদ। শুরুতেই যাব অমিতের কাছে। অমিত, বরিশালের সরবরাহ আগের তুলনায় বাড়লেও দাম এখনো না কমছে না কেন, কি বলছেন ব্যবসায়ীরা? রসন, বরিশালে ইলিশের বাজার এই চলতি মৌসুমে প্রথম থেকেই কিন্তু বেশ চড়া যাচ্ছে এবং সরবরাহ বেশ কম দেখা যাচ্ছে। অন্যান্য বছর যেখানে সরবরাহ প্রচুর পরিমাণে থাকে ইলিশের, সেক্ষেত্রে এবছর তার 3 ভাগের 1 ভাগে কিন্তু সরবরাহ নেমে গেছে, যার কারণে প্রথম থেকেই দামটি বেশি দেখা যাচ্ছে। এবং সরবরাহ যদি বাড়ার কথা বলি, সেক্ষেত্রে ছোট আকারের যে ইলিশগুলো রয়েছে 4টা কিংবা 5টাতে 1 কেজি, সেই মাছগুলো কিন্তু সরবরাহ বেড়েছে, কিংবা বড় যে মাছগুলো রয়েছে সেটার সরবরাহ তেমন একটা বাড়েনি। এই যে ছোট মাছগুলো এই মুহূর্তে দেখাচ্ছে, এগুলোতে 4টা কিংবা 5টাতে 1 কেজি হবে, সেগুলো আজকে বাজারে 16 থেকে 17,000 টাকা প্রতি মণ বিক্রি হচ্ছে এবং খুচরা বাজারে দেখা যাচ্ছে 450 থেকে 500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এছাড়া 1.5 কেজি ওজনের যে ইলিশ, সেটি আজকে বাজারে প্রায় প্রতি মণ 80,000 টাকা বিক্রি হচ্ছে, 1200 গ্রাম 76,000, এবং 1 কেজি ওজনের ইলিশের প্রতি মণ 72,700 থেকে 900 গ্রাম। যেই ইলিশটি আসলে ভারতে রপ্তানি করা হচ্ছে, সেটি গত সপ্তাহে 64,000 থাকলেও প্রতি মণ এই সপ্তাহে কিন্তু 65,000 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া 500 থেকে 600 গ্রাম ওজনের যে ইলিশ, প্রতি মণ 52,000 টাকা বিক্রি হচ্ছে। এবং এই বাজারে আসলে এই যে খুচরা বাজারে দামের তারতম্যের কারণে সেটি কিন্তু খুচরা বাজারেও পড়ছে। 500 থেকে 600 গ্রাম ওজনের ইলিশ 1350 টাকা থেকে শুরু করে 1.5 কেজি ওজনের যে ইলিশ রয়েছে, সেটি কিন্তু 2400 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং এই প্রভাবটি কিন্তু অন্যান্য যে মাছ রয়েছে সেই মাছেও পড়েছে। এবং আজকে বাজারে সমুদ্রের যে মাছগুলো রয়েছে সেগুলোর সরবরাহ বেশ ভালো দেখা যাচ্ছে এবং সেগুলোর দামও কিন্তু প্রায় 250 টাকা থেকে শুরু করে 350 টাকার মধ্যে, 400-500 টাকার মধ্যে দেখা যাচ্ছে। এবং অন্যান্য মাছের কথা যদি বলি, যে চাষের মাছ যেগুলো রয়েছে সেগুলোর দামও কিন্তু গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 100 থেকে 10 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে। বিশেষ করে পোয়া মাছ যে সরবরাহ, যেটি সমুদ্রের মাছ রয়েছে, সেটি সরবরাহ ভালো দেখা যাচ্ছে। এছাড়া কোরাল মাছ 700 থেকে 900 টাকা এবং আকার ভেদে প্রায় 1300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। চিংড়ি মাছের দামও কিন্তু বাড়তি রয়েছে। বড় আকার যে ইলিশ রয়েছে সেটির দাম কিন্তু বেড়েছে, প্রায় গত সপ্তাহের মতোই থাকলেও দাম বেশ চড়া। আজকে 700-750 টাকা থেকে শুরু করে প্রায় 1300 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। একটু জানিয়ে রাখি যে এই পোর্ট রোড পাইকারি মাছ বাজারে এক সময় ইলিশের জন্য কিন্তু হাঁটার অবস্থা থাকতো না। এই মৌসুমে প্রায় 2.5 থেকে 3,000 মণ ইলিশ প্রতিদিন সরবরাহ হতো, সেখানে এখন মাছ প্রতিদিন সরবরাহ হচ্ছে প্রায় 5 থেকে 10 মণ, মাঝে মাঝে 15 থেকে 20 মণ মাছ এখানে দেখা যায়। তবে সেটি চাহিদার তুলনায় খুবই কম থাকার কারণে আসলে ইলিশের দামটি বৃদ্ধি পাচ্ছে এবং ক্রেতারা কেনাকাটা করতে এসে ইলিশের স্বাদ আসলে তেমন একটা নিতে পারছে না বলে দাবি করেছে। তো বরিশালের ইলিশের মাছ বাজার থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ দর্শন। এবার আমরা একটু যেতে চাই বরগুনার জিহাদ মাহমুদের কাছে। জিহাদ, জানাবেন এই মুহূর্তে উপকূলের পরিস্থিতি কি কেমন দেখছেন এবং সতর্ক অবস্থানেও কি জেলেরা মাছ ধরতে পারছেন কিনা? রওশন, রাত ভরে বৃষ্টি, এরপরে যে সোনালী সূর্যের আভা কিন্তু উপকূলে এসে পড়েছে। তার মানে বলা যায় যে এখন কিছুটা বৃষ্টি কমেছে এবং রাতে যে বজ্রসহ বৃষ্টি হয়েছিল এখনো কিন্তু সম্ভাবনা রয়েছে, কেননা আকাশে মেঘ রয়েছে, যে কোনো মুহূর্তে কিন্তু বৃষ্টি এসে পড়তে পারে। তবে আবহাওয়া অধিদপ্তর যেটি জানিয়েছে যে বঙ্গোপসাগরে আগামী 24 ঘন্টায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে এবং মৌসুমী বায়ু সক্রিয় থাকায় সেখানে কিন্তু সাগর উত্তাল রয়েছে, যার ফলে জেলেদের মাছ শিকারে বিড়ম্বনায় পড়তে হয়েছে। অনেকে ফিরে এসেছেন, আবার অনেকে জীবিকার তাগিদে সেখানেই মাছ শিকার করছেন, কেননা 13 অক্টোবর থেকে আবার যে নিষেধাজ্ঞা শুরু হবে তার আগে তাদের যে কাঙ্ক্ষিত ইলিশ সহ অন্যান্য মাছের দেখা না মেলায় তারা কিন্তু বেশ ক্ষতিগ্রস্ত। জেলের উপকূলে দফায় দফায় বৈরী আবহাওয়া, বিশেষ করে 24 জুলাই নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর থেকে তারা মাছ শিকারে গিয়ে দফায় দফায় বৈরী আবহাওয়ার কারণে তারা বিড়ম্বনায় পড়েছেন, অনেকে শূন্য হাতে ফিরেছেন, ধার দেনা ব্যাংকের ঋণে তারা জর্জরিত হয়ে গিয়েছেন। আমরা পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা ফকিরহাট মৎস্য উপকেন্দ্র এবং স্থানীয়
যে পোতাশ্রয়গুলোতে দেখেছি অনেক ট্রলার ফিরে এসেছে এবং সেখানে তারা মাছ বেচাকেনা করছে। অনেক জেলেরা আশা করেছিল যে পুজোর সময় তারা ফিরবেন এবং তখন কাঙ্ক্ষিত ইলিশ নিয়ে ফিরে তারা কিন্তু একটা কাঙ্ক্ষিত দামে সেগুলো বিক্রি করতে পারবেন এবং তাদের সংসারে যে অভাব অনটন ঘুচাবেন। কিন্তু তাদের আশায় যেন ঘুরে বালি এবং এই বৈরিতা তাদের যেন পিছুই ছাড়ছে না। এর ফলে মাছের সরবরাহ তুলনামূলক রয়েছে। পাথরঘাটা মৎস্য আবতান ঘুরে আমরা দেখেছি মাছের সরবরাহ রয়েছে, যেখানে ছোট ইলিশগুলোর সংখ্যাই বেশি। এই বিষয়ে জেলেরা বলছেন যে ট্রোলিং ট্রলারে যে নির্বিচারে মাছ শিকার করা হয় তার ফলে কিন্তু ছোট ইলিশগুলোই বেশি ধরা পড়ছে এবং ছোট ইলিশগুলো বিক্রি করাও হচ্ছে সেখানে ব্যাপক পরিমাণে। আমরা পাথরঘাটা মৎস্য উৎপাদন কেন্দ্রে 1 কেজি উপরে যে ইলিশগুলো সেগুলোর মন আমরা আজকে সকালে 75 থেকে 80 হাজার টাকায় বিক্রি করতে শুনেছি এবং মাঝারি আকৃতির যে ইলিশগুলো রয়েছে সেগুলো বিক্রি করা হচ্ছে 65 থেকে 66 হাজার টাকা মন দরে। আর ছোট ইলিশগুলোর সংখ্যাই বেশি, সেগুলো বিক্রি করা হচ্ছে 20 থেকে 35 হাজার টাকা মন দরে। স্থানীয় বাজারগুলোতেও আমরা দেখেছি যে ইলিশের দাম, যে বড় আকৃতির ইলিশের দাম সেগুলো কিন্তু চড়াই রয়েছে। সেগুলো খুচরা বাজারে বিক্রি করা হচ্ছে 1600, 1700 কিংবা 1800 টাকা দরে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে বিষখালী, পায়রা, বলেশ্বরে ইলিশের দাম তুলনামূলক একটু বেশি হয়ে থাকে। এই ইলিশের চাহিদাও বেশি হয়ে থাকে, তাই দামও কিন্তু স্থানীয় বাজারগুলোতে কিংবা পাথরঘাটা মৎস্য আবতান কেন্দ্রে একটু বেশি হয়ে থাকে। তবে সেগুলো কিন্তু কাঙ্ক্ষিত ইলিশের দেখা মিলছে না, সেই ইলিশের কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছে না এখানকার জেলেরা। এখানকার নদ নদীগুলো শান্ত থাকায় সেখানে কিন্তু মাছ শিকার অব্যাহত রেখেছেন জেলেরা। তবে বৈরিতা কেটে গেলে বা এরকম যে লঘুচাপের সৃষ্টি হচ্ছে বলে জানিয়েছে অধিদপ্তর, তারা জানিয়েছেন যে এখানে বৈরিতা না থাকলে তখন তারা আবার মাছ শিকার করতে যাবেন বলে জানিয়েছেন জেলেরা। তো এই ছিল আমার কাছে সবশেষ। এদিকে শেরপুরে সপ্তাহের ব্যবধানে বেড়েছে বেশিরভাগ সবজির দাম। কেজিতে 160 টাকা দাম বেড়েছে কাঁচামরিচের। এই মুহূর্তে শেরি কাঁচা বাজারে আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। সৌরভ, জানাবেন যে শেরপুরে সবজির দাম দর কেমন দেখছেন এবং কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণ কি শুধুই সরবরাহ কমার নাকি অন্য কোনো কারণ আছে, কি বলছেন ব্যবসায়ীরা? যে রোশন, আপনি যেমনটি বলছিলেন, শেরপুরে কিন্তু সপ্তাহের ব্যবধানে প্রায় কেজিতে 160 টাকা বেড়েছে কাঁচামরিচের দাম। তো আমরা দেখেছি গত সপ্তাহে যে কাঁচামরিচ 200 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল, আজকের বাজারে কিন্তু সেটি হঠাৎ করে 160 টাকা বৃদ্ধি পেয়ে 360 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। পাশাপাশি বেগুনের দামও বেড়েছে কেজিতে 20 টাকা। যে বেগুন আমরা দেখেছি গত সপ্তাহে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছিল, সেটি কিন্তু আজকের বাজারে 80 টাকাতে বিক্রি হচ্ছে। এছাড়া শশাতেও আমরা দেখেছি 20 টাকা বৃদ্ধি পেয়েছে। শশা ছিল 40 টাকা গত সপ্তাহে, সেটি কিন্তু আজকের বাজারে 20 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা দেখেছি ঢেঁড়সে 10 টাকা বেড়েছে, 10 টাকা বেড়ে আজকের বাজারে ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি ধরে। এছাড়া পটলেও আমরা দেখেছি গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 50 টাকা কেজি ধরে, আজকের বাজারে কিন্তু সেটি 10 টাকা বৃদ্ধি পেয়ে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। করলাতে আমরা দেখেছি যে 20 টাকা বেড়েছে, যে 550 টাকা ছিল গত সপ্তাহে, সেটি কিন্তু আজকের বাজারে 70 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে। তো স্থিতিশীল থেকে বিক্রি হচ্ছে পেঁয়াজের বাজার দর আজকে হচ্ছে 110 টাকা এবং রসুন বিক্রি হচ্ছে 240 টাকা। আলু স্থিতিশীল থেকে বিক্রি হচ্ছে 55 টাকা কেজি ধরে। তো হঠাৎ করে যে সকল সবজির দাম বেড়েছে, কেন বেড়েছে এই বিষয়ে আমরা বেশ কয়েকজন সবজি বিক্রেতার সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে জানিয়েছেন যে মূলত বেশ কয়েকদিন থেকে কিন্তু বৈরী আবহাওয়া বিরাজমান শেরপুর জেলায়। মূলত চরাঞ্চলে যেসব সবজি উৎপাদন, বিশেষ করে কাঁচামরিচ, সেটি কিন্তু খেতে বিনষ্ট হচ্ছে এবং যে সকল কৃষক চরাঞ্চল থেকে সবজি সংগ্রহ করে বাজারজাত করেন, তারা কিন্তু সেটি করতে পারছেন না। ফলে সেখানে কিন্তু একটি সরবরাহ ঘাটতি রয়েছে। এছাড়াও বাইরের জেলা থেকে যে সকল সবজি আনা হচ্ছে, সেটাতে কিন্তু লোড আনলোড খরচ, শ্রমিক খরচ এবং পরিবহন খরচ বৃদ্ধির ফলে কিন্তু সেটার যে প্রভাবটা, সেটি কিন্তু খুচরা পর্যায়ে ভোক্তাদের গুনতে হচ্ছে। তো বিক্রেতারা বলছেন যে যদি সরবরাহ সংকট কমে যায়, তাহলে হয়তো কেজি প্রতি 10 থেকে 15 টাকা এই সকল সবজি যে সকল বৃদ্ধি হয়েছে সেগুলো কমতে পারে। এই বিষয়ে আমরা বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতা বলছেন যে প্রতিনিয়ত যে সকল সবজি তাদের নিত্য প্রয়োজন হয়, সেগুলোর দাম কিন্তু নাগালের বাইরে চলে যাচ্ছে। ক্রেতারা বলছেন যে বিশেষ করে যারা নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত রয়েছেন, যাদের হয়তো 1 কেজি প্রয়োজন তারা আধা কেজি কিনছেন, যাদের আধা কেজি প্রয়োজন তারা হয়তো অল্প পরিমাণে কিনে বাড়ি ফিরছেন। তো ক্রেতারা বলছেন যে যদি নিয়মিত বাজার মনিটরিং করা হয়, জেলা প্রশাসন রয়েছেন, ভোক্তা অধিকার রয়েছেন, তাহলে হয়তো কিছুটা নাগালের মধ্যে থাকবে এই সকল সবজির বাজার। তো এছাড়াও আমি যদি অন্য বাজার দরগুলো জানাই, যেমন শাক সবজি যে সকল রয়েছে, শাক যেমন পুঁই শাক, লাল শাক, তারপর হচ্ছে অন্যান্য যে সকল শাক রয়েছে, সেটাতে কিন্তু 3 থেকে 5 টাকা আটি প্রতি বৃদ্ধি পেয়েছে। তো এই ছিল শেরপুরের এই ছুটির দিনে সবজির বাজারে আমার কাছে সর্বশেষ তথ্য। শেরপুরের সব ধরনের সবজির দাম সহ কাঁচামরিচের দাম বৃদ্ধির কারণ জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল খান সৌরভ।
আর কদিন পরেই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। পূজায় শাড়ির চাহিদা বেশি থাকায় অন্যান্যবার এই সময়ে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বাজিতপুরের শাড়ির হাট বেচাকেনায় সরগরম থাকে। তবে এবার উৎসব কেন্দ্রিক সেই বাণিজ্যে অনেকটাই ভাটা পড়েছে। তাঁতিরা বলছেন, বাঙালি নারীরা কমিয়েছেন শাড়ির ব্যবহার, এতে শাড়ির বাজারে দেখা দিয়েছে মন্দা। ফলে বাজিতপুরের হাটটি ক্রমেই হারাচ্ছে তার নিজস্ব জৌলুস। বিস্তারিত জানাচ্ছেন কাউসার আহমেদ। সূর্য ওঠার আগ থেকেই শতবর্ষী বাজিতপুর হাটে শাড়ি নিয়ে আসতে থাকেন তাঁতিরা। সপ্তাহে দুদিন বসে কাপড়ের এই হাট, কিন্তু দিনে দিনে হারিয়ে যাচ্ছে হাটের জৌলুস। ক্রেতা সংকট সহ নানা কারণে আগের মতো জমছে না হাটটি। আসন্ন দুর্গাপূজাকে ঘিরে যে পরিমাণ ব্যবসা হওয়ার কথা ছিল তাও হচ্ছে না। তাঁতিরা বলছেন, কয়েক বছর থেকেই বাজিতপুরের হাটে ব্যবসায় চলছে মন্দা। উৎসব ঘিরে হাটে ভালো বাণিজ্য হওয়ার কথা থাকলেও পর্যাপ্ত পাইকার ও ব্যবসায়ী না থাকায় বিক্রি ভালো হচ্ছে না। কাপড় নিয়ে ফেরত যাচ্ছেন তাঁতিরা। নানা সংকট সহ ঋণগ্রস্ত হয়ে ভিটে মাটি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেকে। আগে কাপড় বেচছি আপনার ওই আপনার 900, 800, 1100, 1200, আর এখন এই ধরনের কাপড়ই আপনার 600, 650, 500। অনেকে ঋণগ্রস্ত হয়ে মনে করেন যে না সবকিছু বিক্রি করে দিচ্ছে। এই পাইলেই প্রতিদিনই রামপুর থেকে পারলুম বিক্রি করে ফেলাইতেছে। বর্তমান 2, 4, 5, 10 বছরের ভিতরে আমাদের তাঁতির অবস্থা খুবই খারাপ। সারা বাংলাদেশে এবং দেশে বিদেশে অনুরোধ করতেছি, আপনারা বাজিতপুর হাটে আসবেন এবং কি এখানে স্বল্প মূল্য কাপড় পাওয়া যায় এবং কি বেশি মূল্যেও যে দামি কাপড়গুলো সেগুলো পাওয়া যায়। বাঙালি নারীরা শাড়ির ব্যবহার কমিয়ে 3 পিস সহ অন্যান্য পোশাকের ব্যবহার বাড়িয়েছে। দুর্গাপূজায়ও কমেছে শাড়ির চাহিদা, তাই বেচাকেনায় পড়েছে ভাটা। তবে পূজাকে কেন্দ্র করে কিছুটা হলেও বেচা বিক্রি বেড়েছে বলে জানিয়েছেন হাট ইজারাদার কর্তৃপক্ষ। বাজিতপুর হাট টিকিয়ে রাখতে গেলে এই শিল্পটার প্রতি গুরুত্ব দিতে হবে, সরকারের দৃষ্টি দিতে হবে, বিভিন্ন তাঁতিদের লোনের একটা ব্যবস্থা করতে হবে। আগে হাট গম করতো, লোকে লোকারণ্য, মানে ফরিয়া, তারপর তাঁতির অভাব ছিল না। আমরা এক সময় কাপড় এখানে এসে পাইতাম না, ভোরবেলায় অন্ধকার থাকতে এসে এখান থেকে যে আধা কিলো রাস্তায় যে আগে যে দাঁড়িয়ে থাকতাম। ধীরে ধীরে শাড়ির ব্যবহারও কমে যাইতেছে। শাড়ির যারা প্রোডাকশন করে তারা এখন বর্তমানে লসের সম্মুখীন আছে, এই জন্য শাড়ির প্রোডাকশনও কমে যাইতেছে। এখানে যদি একটা ব্যাংক থাকে, আবাসিক থাকে, আর হাটটা যে সংস্কার করা হয়, তাহলে ইনশাল্লাহ হাটটা হয়তো আগের মতো ফেরত আসতে পারে। হাটটির সংস্কারে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে তাঁতিদের সুদিন ফেরার পাশাপাশি গ্রামীণ অর্থনীতির চাকা সচল হওয়ার আশা করছেন ব্যবসায়ী ও সংশ্লিষ্টরা। এখন টাঙ্গাইল। শারদীয় দুর্গাপূজার ঠিক আগ মুহূর্তে ভারী বৃষ্টির কবলে পশ্চিমবঙ্গের কলকাতা সহ বেশ কয়েকটি জেলা। নীল শুভ্র শরৎ সকালে কালো মেঘের চোখ রাঙানি দেখে বেজার উৎসবপ্রিয় বাঙালি। সবচেয়ে বেশি সংকটে রাজ্যের ফুল ব্যবসায়ী, ঢাকি থেকে শুরু করে পূজার সাথে জড়িত বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অতিবৃষ্টিতে পদ্ম ফুলের যোগান কমে যাওয়ায় পূজার আগে দাম নিয়ে শঙ্কায় আয়োজকরাও। আর কলকাতায় আরজিকর কাণ্ডের জেরে পূজার পরিসর ছোট হয়ে আসায় ভিন্ন রাজ্যে পাড়ি দিচ্ছেন বাংলার ঢাকিরা। কলকাতা থেকে কমল দত্তের তথ্য ও ছবিতে থাকছে বিস্তারিত। দেবী দুর্গার বোধন থেকে বিসর্জন, ঢাকের বাজনা ছাড়া অসম্পূর্ণ থেকে যায় বাঙালির প্রাণের উৎসব। সারা বছর ধরে দেবীর আগমনের অপেক্ষায় দিন গোনেন বাংলার ঢাকিরা। বছরের এই 5 দিনের রোজগারে ভরে ওঠে ঢাকিদের লক্ষ্মীর ভাণ্ডার। দুর্গাপূজা থেকে দীপাবলি পর্যন্ত ব্যস্ত সময় কাটে ঢাকবাদকদের। পশ্চিমবঙ্গ ছাড়িয়ে নেপাল, এমনকি ভুটানেও ডাক পড়ে তাদের। কলকাতায় আরজিকরের নারী চিকিৎসক হত্যাকাণ্ডের জেরে এবার সীমিতভাবে পূজা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে নামকরা বেশ কিছু ক্লাব ও পূজা উদযাপন কমিটি। উপায় না পেয়ে পশ্চিমবঙ্গের বাইরেও বায়না নিতে বাধ্য হচ্ছেন ঢাকিরা। গ্রাম থেকে শহর কলকাতা ছুটছেন মুম্বাই, গুজরাট, আহমেদাবাদ, এমনকি বেঙ্গালুরুতেও। শুরু হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি, চলছে মহড়াও। পুরো বছর ধরে অর্থকষ্টে দিন পার করেন এই ঢাকিরা। অভাবের তাড়নায় পিতৃপুরুষের পেশা ছেড়েছেন এমন উদাহরণও আছে অসংখ্য। আর পূজার 5 দিন অর্থের সন্ধানে পরিবারের সাথে উৎসবের আনন্দ ভাগ করার সুযোগও পান না তারা। পরিবারের মুখে হাসি ফোটাতে নিজেদের চাওয়া পাওয়াকে বিসর্জন দেন অবলীলায়। আমরা আগে আমাদের দেশে বাজাতাম, তারপরে দুটো পয়সা বেশির জন্য আমরা বাইরে যাই। ছেলে মেয়ে, স্ত্রী
মা বাবা সবাইকে ছেড়ে যেতে হয়, খুবই কষ্ট হয়। ত্রেতা যুগে সীতাকে রাবণের কবল থেকে উদ্ধার করতে শরৎকালে মায়ের অকাল বোধন করেন রাম। রামায়ণে বর্ণিত আছে মা দুর্গাকে সন্তুষ্ট করতে 108টি পদ্ম দিয়ে মায়ের পূজা করেছিলেন তিনি। সেই রীতি অনুসরণ করে আজও 108টি পদ্ম ছাড়া অষ্টমীর পূজা সম্পন্ন হয় না। তাই পূজার 15 দিন আগে থেকে পদ্ম জোগাড় করে হিমাগারে সংরক্ষণ করেন ফুলচাষিরা। এবার অতিবৃষ্টিতে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, হাওড়া, বাঁকুড়া ও বীরভূমের মতো জেলায় পদ্মের যোগান কম। অথচ এই এলাকাগুলোতে পদ্মের চাষ হয় সবচেয়ে বেশি। এছাড়া পূজার 7 দিন আগে থেকে কোলাঘাট ও দেউলিয়া ফুলবাজারে পদ্মের দামও অতিরিক্ত চড়া। সংশ্লিষ্টরা বলছেন এবার পূজায় উড়িষ্যা থেকে আসা পদ্মের ওপর নির্ভর করতে হবে আয়োজকদের। অষ্টমীর সকালে প্রতিটি পদ্ম কিনতে 20 থেকে 50 রুপি পর্যন্ত গুনতে হতে পারে বলে আশঙ্কা করছেন তারা। এর থেকে 15 দিন আগে এই বাগানে প্রচুর পরিমাণে ফুল ছিল, কিন্তু নিম্নচাপের অতিরিক্ত বৃষ্টির ফলে বাগানে কিন্তু পদ্ম নেই, গাছে ভরে আছে, ফুল কিন্তু নাই। তো কিছুদিন আগে এই বাগানের ফুল সব স্টোরেজ করা আছে, ওগুলো তখন 5-6 টাকা পিস দাম ছিল। পুজোর সময় আশা করে যে 15-20 টাকা পিস দাম হবে। এই একদিনে বিশাল পরিমাণে এই পদ্মের চাহিদা মেটাতে গেলে এই রাজ্যের পদ্মের বাইরেও হয়তো অন্য রাজ্য থেকে পদ্ম আমদানি করতে হতে পারে। মা দুর্গা এবার মর্তে এসেছেন দোলা বা পালকিতে চড়ে। দুর্যোগ, মহামারী, ভূমিকম্প, যুদ্ধ ও অতিমৃত্যু সহ নানা অশনি সংকেত নিয়ে আসছেন তিনি। যদিও মা ফিরবেন হাতিতে। দেবীর গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। তাই দুর্যোগ নিয়ে এলেও ফেরার সময় সব শ্রেণী পেশার মানুষের জন্য কল্যাণ বয়ে আনবেন মা দুর্গা, এমনটাই প্রত্যাশা সকলের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। শেষ করছে এখন সকাল, তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। ভারতের সিদ্ধান্তের জন্য আটকে যাত্রীবাহী ট্রেন চলাচল। বাংলাদেশের ভূখণ্ডে দেশটির রেল চলাচল নিয়েও অগ্রগতি নেই। ইন্ডিয়ার সাথে যে আমাদের ট্রেন যোগাযোগ সেটা এখনো চালু হয়নি। এই মুহূর্তে আমরা বাংলাদেশ রেলওয়ের কাছে ভারতীয় কোনো মাধ্যম থেকে কোনো সিদ্ধান্ত আমাদের কাছে নাই। রাষ্ট্র সংস্কারে গঠিত 5টি কমিশনের পূর্ণাঙ্গ তালিকা করে গেজেট। বিশেষজ্ঞদের পাশাপাশি রাখা হয়েছে শিক্ষার্থী প্রতিনিধি। ইউরোপ আমেরিকার বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানি কমার প্রভাব। প্রতিদ্বন্দ্বীদের বাজার সম্প্রসারণ শঙ্কায় প্রবাসীরা। এবং নাসরাল্লাহর উত্তরসূরিকে টার্গেট করে বৈরুতে ইসরায়েলি হামলা। ইরানের জ্বালানি অবকাঠামোতে হামলা না করার আহ্বান বাইডেনের। শেষ করছে এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে যুক্ত থাকতে ভিজিট করুন youtube.com/c/echontv।